ঠাকুরদাদা মারা যাওয়ার পর একদিন সকালে তার লোহার সিন্দুকে অন্যান্য জিনিসের সঙ্গে একটা ছোট বাক্স পাওয়া গেল। সেই বাক্সের ভেতরে নিশ্চয়ই কোনো দামি জিনিস আছে মনে করে মা সেটাকে খুলে ফেললেন, কিন্তু তার মধ্যে পাওয়া গেল শুধু একখানা পুরনো পকেট বুক আর একখানা ময়লা কাগজে মোড়া কি একটা। মা কাগজটা খুলেই জিনিসটা ফেলে দিয়ে হাউমাউ করে চেঁচিয়ে উঠলেন, এটা কি? আমি ব্যস্ত হয়ে বললাম, এই কি 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 হলো? মা ভয় কাঁপতে কাঁপতে মাটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, কুমার, শিগগিরটা ফেলে দে বাবা। আমি হেঁট হয়ে চেয়ে দেখলাম একটা মরার মাথার খুলি মাটির ওপর পড়ে রয়েছে। আশ্চর্য হয়ে বললাম, লোহার সিন্ধুকে মরার মাথা? ঠাকুরদা কি বুড়ো বয়সে পাগল হয়ে গেছিলেন? ওটা ফেলে গঙ্গার জল স্পর্শ করবি, তার আগে স্নান করে নিবি। মরার মাথার খুলিটা জানলা দিয়ে গলিয়ে আমি বাড়ির পাশে একটা খানায় ফেলে দিলাম। পকেট বুকখানা ঘরের ওপর একটা তাকের ওপর তুলে রাখলাম। মা বাক্সটা আবার সিন্ধুকে পুড়ে রাখলেন। দিন কয়েক পরে পাড়ার করালি মুখুজ্জে হঠাৎ আমাদের বাড়িতে এসে হাজির। করালি মুখুজ্জেকে আমাদের বাড়িতে দেখে আমি ভারী অবাক হয়ে গেলাম, কারণ আমি জানতাম যে ঠাকুরদাদার সঙ্গে তার এতটুকুও বনিবনা ছিল না। তিনি বেঁচে থাকতে করালিকে কখনো আমাদের বাড়িতে ঢুকতে দেখিনি। কুমার, তোমার মাথার উপরে এখন আর কোনো অভিভাবক নেই। তুমি নাবালক, হাজার হোক তুমি আমাদেরই পাড়ার ছেলে। এখন আমাদের সকলেরই উচিত তোমাকে সাহায্য করা, তাই আমি এসেছি। করালিবাবুর কথা শুনে বুঝলাম তাকে আমি যতটা খারাপ লোক বলে ভাবতাম, আসলে তিনি ততটা খারাপ লোক নন। তিনি বসে বসে এ কথা সে কথা বলতে লাগলেন। কথা প্রসঙ্গে আমি তাকে বললাম, ঠাকুরদাদা লোহার সিন্দুকের মধ্যে একটা চন্দন কাঠের বাক্সের ভেতরে ছিল একটা মরার মাথার খুলি। করালিবাবুর চোখ দুটো যেন দপ করে জ্বলে উঠল। করালিবাবু তখনই সে কথা চাপা দিয়ে অন্য কথায় চলে গেলেন, কিন্তু আমি বেশ বুঝতে পারলাম তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছেন। খানিক পরে তিনি চলেও গেলেন। সেদিন রাত্রে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল কি একটা শব্দে। শুনলাম আমার কুকুর বাঘা ভয়ানক চিৎকার করছে। আহ, বাঘা, কি হলোটা কি? উফ, এ চুপ কর, দিল ঘুমটা চটকে। আশ্চর্য। কিন্তু বাঘা আরো জোরে চেঁচাতে লাগলো। তারপরেই যেন তার পায়ের শব্দ পেলাম। কি যেন দূর দূর করে ছাদের উপর দিয়ে চলে গেল। ব্যস্ত হয়ে তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে এলাম। চারদিকে খোঁজ করলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম হয়তো আমারই ভ্রম। বাঘার গলার শিকল খুলে দিয়ে আবার ঘরে এসে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভেঙেই শুনি মা ভারী চেঁচামেচি জুড়ে দিয়েছেন। ঘরে এতগুলো কাজের লোক, কারোর কোনো হুঁশ নেই বাপু। বাইরে এসে জিজ্ঞেস করলাম, কি 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 হয়েছে? কি ব্যাপার? ওরে, কাল রাত্রে বাড়িতে চোর এসেছিল, দেখবি আয়। বড় ঘরে লোহার সিন্দুক খুলে রেখে গিয়েছে। ঘরে গিয়ে দেখি সত্যিই তাই, কিন্তু চোর বিশেষ কিছু নিয়ে যেতে পারেনি, কেবল সেই চন্দন কাঠের বাক্সটা ছাড়া। কিন্তু মনে কেমন একটা ধোঁকা লেগে গেল। সিন্দুকে এত জিনিস থাকতে চোর খালি সেই বাক্সটা নিয়ে গেল কেন? আরও মনে পড়ল কাল সকালে এই বাক্সের কথা শুনেই করালিবাবু কিরকম উত্তেজিত হয়ে উঠেছিলেন। তবে কি এই বাক্সের মধ্যে কোনো রহস্য আছে? সম্ভব। নইলে একটা মরার মাথার খুলি কে আর এত যত্ন করে লোহার সিন্দুকের ভেতরে রেখে দেয়? মাকে কিছু না বলেই তাড়াতাড়ি বাইরে ছুটলাম। বাড়ির পাশের খানাটার মুখে গিয়ে দেখলাম মরার মাথার খুলিটা এক রাশ জঞ্জালের ওপরে কাত হয়ে পড়ে আছে। সেটাকে আরেকবার পরখ করবার জন্য তুলে নিলাম। খুলির এক পিঠে গাঢ় কালো রং মাখানো ছিল, কিন্তু খানার জল লেগে মাঝে মাঝে রং উঠে গেছে। আর যেখানেই রং নেই সেইখানেই আঁকের মতন কি কতগুলো খোদা রয়েছে। অত্যন্ত কৌতূহলী হয়ে খুলিটাকে লুকিয়ে আবার বাড়িতে আনলাম। সাবান জলে সেটাকে বেশ করে ধুয়ে ফেলতেই কালো রং উঠে গেল। তখন আশ্চর্য হয়ে দেখলাম খুলির এক পিঠের সবটায় কে অনেকগুলো অঙ্ক খুদে রেখেছে। আরো কাছ থেকে ভালো করে দেখলাম,
এই অদ্ভুত অঙ্কগুলোর মানে কি? অনেক ভাবলাম, কিন্তু মাথা মুন্ডু কিছুই বুঝে উঠতে পারলাম না। হঠাৎ মনে পড়ল ঠাকুর দাদার পকেট বইয়ের কথা। সেখানেও তো এই খুলির সঙ্গেই ছিল। তার মধ্যে কি এই রহস্যের কোনো সদুত্তর নেই? তখনই ওপরে গিয়ে তার থেকে পকেট বইখানা পারলাম। খুলে দেখি তার গোড়া থেকে শেষ পর্যন্ত লেখায় ভর্তি। গোড়ার দিকের প্রায় 16-17 পাতা পড়লাম, কিন্তু সেসব বাজে কথা। তারপর হঠাৎ এক জায়গায় দেখলাম ঠাকুরদা লিখেছেন, 1920 সাল আশ্বিন মাস। আসাম থেকে ফেরবার মুখে একদিন আমরা এক বনের ভেতর দিয়ে আসছি। সন্ধ্যা হয় হয় আমরা এক উঁচু পাহাড়ে জমি থেকে নামছি। হঠাৎ দেখি খানিক তফাতে একটা মস্ত বড় বাঘ। সে সামনের দিকে হুমড়ি খেয়ে যেন কার উপরে লাফিয়ে পড়বার জন্য তাক করছে। আরও একটু তফাতে দেখলাম একজন সন্ন্যাসী পথের পাশে গাছের তলায় শুয়ে ঘুমোচ্ছেন। বাঘটার লক্ষ্য তার দিকেই। আমি তখনই চিৎকার করে উঠলাম, বাবা বাঘ, বাঘ, বাবা সরে আসুন, বাবা বাঘ, বাবা সরে আসুন। আমার সঙ্গের কুলিরাও সেই চিৎকারে যোগ দিল। সন্ন্যাসীর ঘুম ভেঙে গেল। বাঘটাও চমকে ফিরে আমাদের দেখে এক লাফে অদৃশ্য হলো। সন্ন্যাসী জেগে উঠেই ব্যাপারটা সব বুঝে নিলেন। আমার কাছে এসে কৃতজ্ঞ স্বরে বললেন, বাবা, তোমার জন্যই আজ আমি বাঘের মুখ থেকে বেঁচে গেলাম। ঠাকুর, বনের ভেতরে এমনি করে কি ঘুমোতে আছে? বন যে আমার ঘর বাড়ি বাবা। কিন্তু এখনই যে আপনার প্রাণ যেত। কই বাবা, গেল না তো। ভগবান ঠিক সময়েই তোমাকে পাঠিয়ে দিলেন। শুনলাম আমরা যেদিকে যাচ্ছি সন্ন্যাসীও সেই দিকেই যাবেন। তাই সন্ন্যাসীকেও আমরা সঙ্গে নিয়ে চললাম। সন্ন্যাসী 2 দিন আমাদের সঙ্গে রইলেন। আমি যথাসাধ্য তাঁর সেবা করতে ত্রুটি করলাম না। 3 দিনের দিন বিদায় নেবার আগে তিনি আমাকে বললেন, দেখো বাবা, তোমার সেবায় আমি বড় তুষ্ট হয়েছি। তুমি আমার প্রাণ রক্ষাও করেছ। যাওয়ার আগে আমি তোমাকে একটা সন্ধান দিয়ে যেতে চাই। কিসের সন্ধান ঠাকুর? জগের ধনের। জকের ধন? সে কোথায় আছে ঠাকুর? খাসিয়া পাহাড়ে। খাসিয়া পাহাড়ের কোনখানে আছে আমি তা জানবো কেমন করে? আমি ঠিকানা বলে দিচ্ছি। আচ্ছা, তুমি খাসিয়া পাহাড়ের রূপনাথের গুহার নাম শুনেছ? হ্যাঁ, শুনেছি। প্রবাদ আছে যে এই গুহার ভেতর দিয়ে চীন দেশে যাওয়া যায়। হ্যাঁ, এই রূপনাথের গুহার থেকে 25 ক্রোশ পশ্চিমে গেলে উপত্যকার মাঝখানে একটি সেকেলে মন্দির দেখতে পাবে। সে মন্দির এখন ভেঙে পড়েছে। কিছুদিন পরে তার কোনো চিহ্ন হয়তো আর পাওয়া যাবে না। একসময় এখানে মস্ত এক মঠ ছিল। তাতে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকতেন। সেকালের এক রাজা বিদেশি শত্রুর সঙ্গে যুদ্ধযাত্রা করার আগে এই মঠে নিজের সমস্ত ধনরত্ন গচ্ছিত রেখে যান। কিন্তু যুদ্ধে তাঁর হার হয়। পাছে নিজের ধনরত্ন শত্রুর হাতে পড়ে। এই ভয়ে রাজা সেই সমস্ত এক জায়গায় লুকিয়ে এক জককে পাহারায় রেখে পালিয়ে যান। তারপর তিনি আর ফিরে আসেননি। সেই ধনরত্ন এখনো সেইখানেই আছে। কিন্তু এতদিনে আর কেউ যদি সেই ধনরত্নের সন্ধান পেয়ে থাকে? কেউ পায়নি। সে বড় দুর্গম দেশ। সেখানে যে বৌদ্ধ মঠ আছে তা কেউ জানে না। আর কোনো মানুষও সেখানে যায় না। মঠে গেলেও সারা জীবন ধরে ধনরত্ন খুঁজলেও কেউ পাবে না। কিন্তু তোমাকে সেখানে গিয়ে খুঁজতে হবে না। ধনরত্ন ঠিক কোনখানে পাওয়া যাবে তা জানবার উপায় কেবল আমার কাছেই আছে। এই বলে সন্ন্যাসী তাঁর ঝোলা থেকে একটি